আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের শর্ত মানবে না ইরান, তবে কি যুদ্ধ হচ্ছেই? ইসরায়েলের সঙ্গে আতাতে সৌদি আরবি নাটের গুরু। ইরানের বিরুদ্ধে যুদ্ধে একাই কি পারবে ইসরায়েল? আবারও যুদ্ধে জড়াতে চায় ইসরায়েল, চীনের সহায়তায় পূর্ণ প্রস্তুত ইরান। আমেরিকার যুদ্ধ প্রস্তুতি, ইরান ইসরায়েল যুদ্ধ তুঙ্গে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক রাজনীতির দাবাবোর্ডে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হল যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত এবং ইরানের অনড় অবস্থান, যা পরিস্থিতিকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। কারণ সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানের ওপর বেশ কিছু নতুন শর্ত আরোপ করার চেষ্টা করেছে, যার মূল উদ্দেশ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচিকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখা এবং আঞ্চলিক প্রভাব বিস্তার রোধ করা। কিন্তু তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্বের প্রশ্নে তারা কোনোভাবেই আপোস করবে না। এবং এই অনড় অবস্থানের কারণে বিশ্বজুড়ে বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে কূটনৈতিক আলোচনার পথ হয়তো সংকুচিত হয়ে আসছে, যা প্রকারান্তরে একটি সংঘাতময় পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে, বিশেষ করে যখন অর্থনৈতিক অবরোধ বা স্যাংশনগুলো ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি করলেও তাদের রাজনৈতিক অবস্থানে কোনো পরিবর্তন আনতে পারেনি, বরং তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে তবে কি আমরা আরও একটি যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি? কারণ ইতিহাস বলে, যখন আলোচনার টেবিল থেকে সমাধান আসে না, তখন মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে আধুনিক যুদ্ধ মানেই কেবল সম্মুখ সমর নয়, বরং সাইবার অ্যাটাক, অর্থনৈতিক অবরোধ এবং প্রক্সি কনফ্লিক্ট বা ছায়াযুদ্ধ এর অন্তর্ভুক্ত হতে পারে। তাই বিশ্লেষকরা মনে করছেন সরাসরি যুদ্ধ না হলেও একটি দীর্ঘমেয়াদী স্নায়ুযুদ্ধের সূচনা হতে পারে, যা মধ্যপ্রাচ্যের তেলের বাজার থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা জানেন যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানি তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। তাই এই অঞ্চলে সামান্য উত্তেজনাও তেলের দাম বাড়িয়ে দিতে পারে, যা সরাসরি আপনার বা আমার পকেটে প্রভাব ফেলবে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা চাইছে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে, কিন্তু ইরান চাইছে আগে তাদের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। এই যে মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণ গত কয়েক বছরে এতটাই দ্রুত পরিবর্তিত হয়েছে যে পুরনো ধারণাগুলো এখন আর কাজ করছে না। এবং এর সবচেয়ে বড় উদাহরণ হল ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্কের নতুন মোড়, যেখানে পর্দার আড়ালে বা প্রকাশ্যে সৌদি আরবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন। কারণ একটা সময় ছিল যখন আরব বিশ্বের দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চিন্তাও করতে পারত না। কিন্তু আব্রাহাম অ্যাকর্ডস বা শান্তি চুক্তির পর থেকে আমরা দেখেছি সংযুক্ত আরব আমিরাত বা বাহরাইনের মতো দেশগুলো সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে, এবং এখন গুঞ্জন চলছে যে সৌদি আরবও এই পথের পথিক হতে পারে, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি গেম চেঞ্জার হিসাবে কাজ করবে। অনেক বিশ্লেষক মনে করছেন যে এই নতুন মেরুকরণের পেছনে সৌদি আরবের নিজস্ব নিরাপত্তা উদ্বেগ এবং অর্থনৈতিক উচ্চাভিলাষ বা ভিশন 2030 বাস্তবায়নের বিষয়টি কাজ করছে, কারণ তারা চাইছে অঞ্চলটিতে স্থিতিশীলতা বজায় রাখতে এবং ইরানের প্রভাব মোকাবিলা করতে ইসরায়েলের প্রযুক্তিগত ও গোয়েন্দা সহায়তা তাদের জন্য সহায়ক হতে পারে। তাই শিরোনামে যাকে নাটের গুরু বলা হচ্ছে তা মূলত একটি স্ট্র্যাটেজিক বা কৌশলগত পদক্ষেপ, যেখানে রিয়াদ চাইছে ওয়াশিংটনের সঙ্গে তাদের সম্পর্ক আরও পোক্ত করতে এবং একই সঙ্গে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে একটি শক্তিশালী জোট গঠন করতে। তবে বিষয়টি যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা সরল নয়, কারণ ফিলিস্তিন ইস্যু এখনও আরব বিশ্বের জনগণের কাছে একটি আবেগপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়। তাই সৌদি প্রশাসনকে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে, যাতে অভ্যন্তরীণ বা মুসলিম বিশ্বের সমালোচনার মুখে পড়তে না হয়।
তবুও সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এবং গোপন বৈঠকের খবরগুলো ইঙ্গিত দিচ্ছে যে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং নিরাপত্তা সহযোগিতা হয়তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যা একটি অঘোষিত মৈত্রী বা জোটের রূপ নিচ্ছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে যে দীর্ঘদিনের বৈরিতা তা এখন আর গোপন কোনো বিষয় নয়, এবং প্রায়শই আমরা দেখি ইসরায়েলি নেতারা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে থাকেন। কিন্তু প্রশ্ন হল, বাস্তবে যদি পুরোদমে সংঘাত শুরু হয়, তবে ইসরায়েল কি একা ইরানের মতো বিশাল সামরিক শক্তির মোকাবিলা করতে পারবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমেই দুই দেশের ভৌগোলিক অবস্থান এবং সামরিক সক্ষমতার দিকে তাকাতে হবে, কারণ ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি কোনো সীমান্ত নেই এবং তাদের মধ্যে দূরত্ব প্রায় 1000 কিলোমিটারের বেশি, যা যে কোনো ফাইটার জেটের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ দীর্ঘ পথ পাড়ি দিয়ে হামলা চালিয়ে নিরাপদে ফিরে আসার জন্য মাঝপথে রিফিউলিং বা জ্বালানি সংগ্রহের প্রয়োজন হবে, যা কৌশলগতভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনাগুলো মাটির অনেক গভীরে এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা ধ্বংস করতে হলে ইসরায়েলের একার পক্ষে যথেষ্ট শক্তিশালী বাংকার দাস্টার বোমা এবং লজিস্টিক সাপোর্ট প্রয়োজন, যা তাদের ভাণ্ডারে সীমিত। অন্যদিকে ইরানের রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ মিসাইল বা ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, যা দিয়ে তারা ইসরায়েলের যে কোনো শহরে আঘাত হানতে সক্ষম, এবং তাদের হাতে রয়েছে হিজবুল্লার মতো শক্তিশালী প্রক্সি বাহিনী, যারা ইসরায়েলের সীমান্তে বসে আছে এবং যুদ্ধের ডাক এলেই তারা হাজার হাজার রকেট নিক্ষেপ করতে পারে, যা ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলে দিতে পারে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইসরায়েলের বিমানবাহিনী অত্যন্ত আধুনিক এবং দক্ষ হলেও একটি দীর্ঘমেয়াদী এবং বহুমুখী যুদ্ধে একা টিকে থাকা তাদের জন্য কঠিন হবে, কারণ ইরানের ড্রোন প্রযুক্তি এবং ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা গত এক দশকে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই ইসরায়েল সবসময় চেষ্টা করে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা মিত্রদের সঙ্গে নিয়ে একটি যৌথ অপারেশনের পরিকল্পনা করতে, কারণ একা হামলা চালানো মানে হল পুরো মধ্যপ্রাচ্যে একটি ভয়াবহ আগুন জ্বালিয়ে দেওয়া, যার ফলাফল ইসরায়েলের নিজ নিরাপত্তার জন্য বুমের্যাং হতে পারে। তবুও ইসরায়েলি ডিফেন্স ফোর্সের প্রস্তুতি থেমে নেই এবং তারা নিয়মিত মহড়া চালিয়ে যাচ্ছে, যাতে যে কোনো পরিস্থিতিতে তারা দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে। কিন্তু স্ট্র্যাটেজিক বিশ্লেষকরা মনে করেন যে একা ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে যাওয়া ইসরায়েলের জন্য একটি সুইসাইডাল মিশন। বিশ্ব রাজনীতির মঞ্চে যখনই কোনো সংঘাতের আবহ তৈরি হয়, তখন পরাশক্তিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এবং বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি যে ইসরায়েল যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বা হুঙ্কার দিচ্ছে, তখন ইরানও কিন্তু বসে নেই, বরং তারা এশিয়ার মহাশক্তি চীনের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের অবস্থানকে আরও সুসংহত করেছে। আপনারা জানেন যে চীন এবং ইরানের মধ্যে 25 বছর মেয়াদী একটি বিশাল কৌশলগত এবং অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা ইরানের অর্থনীতিকে যেমন অক্সিজেন দিয়েছে, ঠিক তেমনি সামরিক এবং প্রযুক্তিগত দিক থেকেও তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। কারণ মার্কিন অবরোধের মুখে যখন ইরানের অর্থনীতি ধুঁকছিল, তখন চীন তাদের কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে এবং অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করেছে, যা ইরানকে সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইন সহ্য করার শক্তি জুগিয়েছে। আর এই চীনা সহায়তার কারণেই ইরান এখন বলছে যে তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত, কারণ তাদের হাতে এখন কেবল নিজস্ব প্রযুক্তিই নয়, বরং চীনা রাডার সিস্টেম, ড্রোন প্রযুক্তি এবং সাইবার ডিফেন্সের সহায়তাও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে চীন সরাসরি কোনো যুদ্ধে জড়াতে না চাইলেও তারা চায় না মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একাধিপত্য বজায় থাক বা তাদের জ্বালানি সরবরাহের উৎস ইরান কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। তাই চীনের এই কূটনৈতিক এবং অর্থনৈতিক ছাতা ইরানকে ইসরায়েলের যে কোনো হুমকির মুখে শক্তভাবে দাঁড়িয়ে থাকার সাহস দিচ্ছে। আর ইসরায়েলও বিষয়টি ভালোভাবেই অনুধাবন করতে পারছে যে এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা মানে কেবল একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং এর পেছনে থাকা একটি গ্লোবাল সুপার পাওয়ারের পরোক্ষ সমর্থনের বিরুদ্ধে যাওয়া। এছাড়া চীন সম্প্রতি সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে মধ্যস্থতা করে প্রমাণ দিয়েছে যে তারা মধ্যপ্রাচ্যে শান্তিরক্ষক হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে, যা ইসরায়েলের ইরান ভীতি বা ইরানকে একঘরে করার কৌশলকে কিছুটা হলেও ভোঁতা করে দিয়েছে। ফলে সমীকরণটি এখন আর দ্বিপাক্ষিক নেই, বরং এটি ত্রিমাত্রিক রূপ নিয়েছে, যেখানে বেইজিংয়ের প্রভাবকে উপেক্ষা করা তেল আবিব বা ওয়াশিংটনের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং তারা মনে করে যে ইসরায়েল যদি হামলা করে তবে। সবশেষে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল বর্তমান সময়ের সবচেয়ে বড় উদ্বেগ, আমেরিকার যুদ্ধপ্রস্তুতি এবং ইরান ইসরায়েল উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছানো।
সাম্প্রতিক স্যাটেলাইট ইমেজ এবং সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং ভূমধ্যসাগর এবং পারস্য উপসাগরে তাদের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা বিমানবাহী রণতরীর অবস্থান এটাই ইঙ্গিত দেয় যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকছে। পেন্টাগন যদিও বলছে যে তাদের এই উপস্থিতি মূলত ডিটারেন্স বা প্রতিপক্ষকে ভয় দেখিয়ে নিবৃত্ত করার জন্য, যাতে কেউ ইসরায়েলের উপর বড় কোনো হামলা চালানোর সাহস না করে, কিন্তু ইতিহাসের পাঠ আমাদের বলে যে যখন কোনো অঞ্চলে এত বিপুল পরিমাণ সমরাস্ত্র জড়ো করা হয় তখন একটি ছোট ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনাই বড় যুদ্ধের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করতে পারে। ইরান এবং ইসরায়েলের মধ্যে বর্তমানে যে ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার চলছে তা যে কোনো মুহূর্তে প্রকাশ্য যুদ্ধে রূপ নিতে পারে, এবং যদি তা হয় তবে যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই তার দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের পক্ষ নেবে, যা ইরান ভালো করেই জানে। আর এ কারণেই ইরান তাদের ব্যালিস্টিক মিসাইলগুলো প্রস্তুত রেখেছে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়ে রেখেছে, যা বিশ্ব অর্থনীতিকে স্তব্ধ করে দিতে পারে। অন্যদিকে ওয়াশিংটনের ভেতরেও যুদ্ধের পক্ষে বিপক্ষে নানা মত রয়েছে, কারণ আরেকটি মধ্যপ্রাচ্যে জড়ানো আমেরিকার অর্থনীতির জন্য এবং আসন্ন নির্বাচনের জন্য খুব একটা সুখকর হবে না। তবুও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা আমেরিকার পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান স্তম্ভ, তাই তারা চাইলেও এই সংঘাত থেকে পুরোপুরি দূরে থাকতে পারবে না। বর্তমান পরিস্থিতিকে অনেকে বারুদের স্তূপের সঙ্গে তুলনা করছেন, যেখানে সবাই হাতে দিয়াশলাই নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কেউ আগুন জ্বালাতে চাইছে না, কারণ সবাই জানে এর পরিণতি হবে ভয়াবহ। তবুও যুদ্ধের দামামা বা ওয়ার ড্রামস বাজছে এবং কূটনৈতিক চ্যানেলগুলো ক্রমশ অকার্যকর হয়ে পড়ছে বলে মনে হচ্ছে। সাধারণ মানুষের জন্য ভয়ের বিষয় হল এই যুদ্ধ যদি শুরু হয় তবে তা কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং রাশিয়া